নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলাঞ্জন। আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে এক গ্রাম বাংলার ভূতের গল্প বৃন্তির নজর। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে শিউলি, নীল, ঝিনুক, সুমেলি, প্রজ্ঞা, পূজা, দীপ্তিমান ও সায়ন্তী। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে বৃন্তির নজর। এই কি করছোটা কি? ছাড়ো বলছি। অনেকক্ষণ তো হয়ে গেল, তোমার কি এখনো পর্যন্ত আঁশ মেটেনি? বৃন্তির কথায় অনিকেত তার বক্ষে মুখ গুজে ঘষতে ঘষতেই বলল, না শোনা, আমার এখনো শরীরের আঁশ আর খিদে মেটেনি। তোমার এই দুধে আলতা নরম শরীরটা পেলে আর যেন ছাড়তে ইচ্ছে করে না। অনিকেতের কথা শুনে বৃন্তি খিলখিল করে হেসে বলে ওঠে, ও বাবা, তাই নাকি? আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে তো? আমাকে ছেড়ে দেবে না তো কখনো? আর বিয়ের পর এইভাবেই ভালোবাসবে তো আমাকে সারা জীবন, যেমনটা আজ বাসছো? বৃন্তির এইরকম কথা শুনে অনিকেত বৃন্তির বুকের ভেতর থেকে মুখ তুলে তার নরম লাল ঠোঁটে একটা আলতো করে চুমু খায়। তারপর বৃন্তির নগ্ন ঘর্মাক্ত শরীরের ওপর থেকে উঠে একটা সাপদের হাসি হেসে বলে, চিন্তা নেই, চিন্তা নেই বৃন্তি, আমি তোমাকে বিয়ে করব। আগে আমাকে চাকরিটা পেতে দাও, তারপর মা বাবাকে তোমার কথা বলবো, আর বিয়ের পর তো আমি তোমাকে বেশি করে ভালোবাসবো, দেখে নিও। অনিকেত গায়ে জামা গলিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই বৃন্তি ধীরে ধীরে উঠে বসে। মাটির ঘরের মেঝের ওপর ছড়িয়ে থাকা শাড়িটা তুলে নিয়ে সেটা নগ্ন ঘর্মাক্ত শরীরের ওপর কোনোরকমভাবে জড়িয়ে ঘরের খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আকাশে ফুটে ওঠা গোল রূপলি চাঁদের আলোর দিকে তাকিয়ে বৃন্তি একটা স্বপ্নের সংসারের কথা ভাবতে থাকে। তোমার কি আমার কথা আজকাল একটুও মনে পড়ে না? দীর্ঘ 4 মাস হয়ে গেল আমার সঙ্গে তুমি দেখা করনি, কেন বলতে পারো? ঝুলনতলি গ্রামের শেষ প্রান্তে চাঁদনি রাতের আলোয় হালদারদের পুকুর পাড়ে দাঁড়িয়ে বৃন্তি যখন অনিকেতকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা বলছিল, অনিকেত তখন বৃন্তির কথাগুলো সহ্য করতে না পেরে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বেশ গম্ভীর গলায় বলে ওঠে, শোনো, আজ থেকে তুমি আমাকে ভুলে যেও বৃন্তি। তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করা আমার পক্ষে আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি হয়েছে বলো তো তোমার? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? এতদিন পর আমাদের দেখা হয়েছে, তাও তুমি আমার সঙ্গে এরকম করবে? দেখা করা সম্ভব নয়, কারণ মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে আমার বিয়ে পাশের গ্রামের জমিদার সূর্যশঙ্কর সেনের মেয়ে সাজির সঙ্গে। অনিকেতের মুখে এই কথা শুনে বৃন্তির মাথায় আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বৃন্তি ছুটে গিয়ে অনিকেতের পাঞ্জাবির হাতা খামচে ধরে বলে, আমার তাহলে কি হবে? কি হবে বলো তুমি? তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, আমি কি করব? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি চাকরি পেলে আমাকে বিয়ে করবে, তাহলে এখন কি হলো? বৃন্তির এই কথাগুলো শুনে অনিকেত বৃন্তিকে আবার ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বৃন্তির দিকে এগিয়ে গিয়ে বলে, তোর মতো ভিকিরির ঘরের মেয়েকে কে বিয়ে করবে? হ্যাঁ, কে বিয়ে করবে? তোর
আর তোর মা বাবা ভাইয়ের এদের তো নিজেরই থাকার জায়গা নেই। আমার বাড়িতে ভাড়া থাকিস, তোকে আবার বিয়ে। তোকে যদি বিয়ে করি আমি কিচ্ছু পাবো না। যা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। অনিকেতের কাছ থেকে এরকম ব্যবহার আর অপমান পেয়ে বিন্তি কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ঠকালে তো। তুমি যাকে বিয়ে করেছো তাকে নিয়ে তুমি কোনো দিনও সুখী হবে না। সব কিছু শেষ হয়ে যাবে, তোমার সব কিছু শেষ হয়ে যাবে। এই কথা বলে বিন্তি যখন চলে আসতে যাবে, তখন অনিকেত বিন্তির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হেসে চিৎকার করে বলে ওঠে, তুই দেখবি বৃন্তি, আমি বড় লোক জমিদারের মেয়েকে বিয়ে করেছি বলে তোর হিংসে হচ্ছে তো? আমি সাজিকে বিয়ে করে তোর চোখের সামনে কেমন সুখে সংসার করব। হ্যাঁ, তুই শুধু দেখবি আর জ্বলবি, কিচ্ছু বলতে পারবি না বৃন্তি। ওরে কাকুলি, তোর সাজানো গোছানো হলো আইবুড়ো ভাতের থালা? অনিকেতের যে আইবুড়ো ভাত খাওয়ার সময় হয়ে গেল রে। দুপুর যে 1টা বাজতে চললো। ঠাকুর মশাই কাল বলে গেছেন দুপুর 1টা নাগাদ নাকি অনিকেতের আইবুড়ো ভাত খাওয়ার ভালো সময়। কথাটা বলতে বলতে অনিকেতের মা গৌরী দেবী বরণডালায় যখন প্রদীপ জ্বালছিল, তখন তার বড় বৌমা কাকলি রান্নাঘর থেকে নানা রকম পদে খাবার সাজানো বড় কাঁসার থালাটা নিয়ে এসে বরণডালার সামনে রাখতে রাখতে তার শাশুড়ি গৌরী দেবীর উদ্দেশ্যে বলে, মা, 1টা বাজতে 10 মিনিট বাকি আছে, দেখুন কিচ্ছু দেরি হয়নি। আপনি শুধু শুধু আপনার ছোট ছেলের বিয়ে নিয়ে চিন্তা করবেন না। দেখবেন অনিকেতের বিয়ে খুব সুষ্ঠু আর সুন্দরভাবে হবে। কাকলির কথা শুনে গৌরী দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, সাধে কি অনিকেতের বিয়ে নিয়ে চিন্তা করছি? গুরুদেব ওর কুষ্টি দেখে কি বলেছে জানো বড় বৌমা? কি বলেছে মা গুরুদেব? গুরুদেব বলেছেন অনিকেত যাকে বিয়ে করছে তাকে নিয়ে নাকি কোনো দিনও সুখী হতে পারবে না। ওর নাকি এই বিয়েতে মৃত্যু যোগ আছে। গৌরী ও কাকলি তখন ডাইনিং রুমে খাবার টেবিলে বসে এই কথাই বলছিল। ঠিক সেই সময় নিচতলা থেকে একটা মহিলা কণ্ঠের চিৎকার শোনা যায়, ওরে বৃন্তি, এ কি কাণ্ড করলি তুই? একবার এই কাণ্ড করার আগে আমাদের কথা ভাবলি না? চিৎকার শুনে কাকলি বলে, বিন্তির মা সুপ্রিয়া দেবী এইভাবে চিৎকার করছে কেন? মা, কি হলো বলুন তো? চলো তো বড় বৌমা, নিচে গিয়ে দেখি কি কাণ্ড করেছে বৃন্তি। দুজনে দোতলার সিঁড়ি থেকে নেমে একতলার দিকে বিন্তির ঘরের সামনে যেতেই দেখে বিন্তি নিজের ঘরে সিলিংয়ে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য বিন্তির ঘাড়টা অদ্ভুতভাবে ডান দিকে বেঁকে গেছে, আর মুখের গহ্বর থেকে জিভটা বেরিয়ে এসেছে। দুটো চোখ খোলা, আর চোখের মণিগুলো ঠিকরে যেন বেরিয়ে আসছে। বৃন্তির নিথর দেহটা ঘরের সিলিং থেকে ঝুলতে দেখে আর ওই বিভৎস চেহারা দেখে গৌরীদেবী ভয়ে কাঁপা কাঁপা গলায় বৃন্তির মা সুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করল, সুপ্রিয়া? ও ও সুপ্রিয়া, এই ঘটনা কখন ঘটলো? আর বৃন্তি এইরকম কেন করলো? হ্যাঁ, জানো কিছু? গৌরী দেবীর কথা শুনে সুপ্রিয়া দেবী বৃন্তির ঘরের সামনে বসেই হাউমাউ করে কাঁদতে থাকেন। ঘরের সিলিংয়ে গলায় দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় বৃন্তির নিথর দেহটার দিকে তাকিয়ে তিনি বলেন, দিদি, কদিন ধরেই বৃন্তি খাওয়া দাওয়া একদম করছিল না। মনমরা হয়ে ঘরের মধ্যে থাকতো, আমাদের কারোর সঙ্গে কোনো কথা বলতো না। আমি অনেকবার ওকে জিজ্ঞাসা করেছি
কিছু কি হয়েছে তোর? কিন্তু ও কিছু বলতো না। কাল রাতে খেয়ে দিয়ে উঠে আমাকে বলে, মা আমার শরীরটা খুব ক্লান্ত, আমি একটু বেলা পর্যন্ত ঘুমোবো, তুমি কিন্তু আমাকে ডাকবে না। এরপর বেলা 12টা যখন বেজে যায়, বৃন্তি উঠছে না দেখে আমি ওর ঘরে ডাকতে যাই, কিন্তু শত ডাকাডাকি সত্ত্বেও ও উঠছে না দেখে আমি ওর বাবাকে দোকান থেকে ডেকে আনি। তারপর আমি, ওর বাবা আর আমার ছেলে অমিত মিলে ওর ঘরের দরজা ভাঙতেই দেখি ও এই কাণ্ড বাঁধিয়ে বসেছে। কিন্তু বৃন্তি যে কেন এরকম করলো কে জানে। দিদি, ওর আত্মহত্যাটা আমার কাছে রহস্য লাগছে দিদি। বৃন্তির মা সুপ্রিয়া দেবী যখন অনিকেতের মা আর বৌদিকে এই কথা বলছিল, ঠিক সেই সময় ওদের তিনজনের অলক্ষ্যে বাইরে থেকে একটা দীর্ঘ লম্বা কালো ছায়ামূর্তি অনিকেতের মা বৌদির পেছনে দাঁড়িয়ে ফুঁসছে আর ফ্যাঁসফেঁসে গলায় বলছে, তোর ছোট ছেলের মৃত্যু আমার হাতেই লেখা আছে, ওর মৃত্যু আমার হাতে হবে, দেখে নিস তুই। কিন্তু তার কথা কেউই শুনতে পেল না। এরপর বিন্তির মা লোকজন ডেকে বিন্তির নিথর দেহটাকে ঘরের সিলিং থেকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যান শ্মশানে। বিন্তিকে শ্মশানে দাহ করতে নিয়ে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এ সময় অনিকেতের মা গৌরীদেবী বলে ওঠেন, বড় বৌমা, দেখলে তো গুরুদেবের কথা কেমন সত্যি হলো। অনিকেতের বিয়েতে আইবুড়ো ভাত খাওয়ার সময় কেমন বাধা পড়ল, ছেলেটা আমার আইবুড়ো ভাতটাই খেতে পারল না। গৌরীদেবীর কথা শুনে কাকলি কিছু বলল না, চুপ করেই রইল। পরদিন অনিকেতের বিয়ে, তাই কাজ সারতে সারতে কাকলি ও গৌরীদেবীর বেশ রাত হয়ে যায়। গৌরীদেবীর শরীরটাও একটু খারাপ লাগছিল। সে কাকলিকে বলে, বড় বৌমা, আমার শরীরটা ভালো লাগছে না, শরীরটা ঝিমঝিম করছে, আমি গিয়ে শুয়ে পড়ি, তুমি যাবতীয় কাজগুলো সেরে শুয়ে পড়োক্ষণ, কাল আবার ভোরবেলায় জল সইতে যেতে হবে কিন্তু। মা, এই হয়ে এসেছে, শুধু শ্রীটা গড়লেই হয়ে যাবে। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আপনাকে শ্রীগড়া নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি করে দেব। আচ্ছা বড় বৌমা, ঠিক আছে। এ কথা বলে গৌরীদেবী ঘরে চলে যায়। ওদিকে কাকলি তার নিজের কাজে মন দেয়। কাকলির সব কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। কাকলি সব কাজ শেষ করে ঠাকুর ঘরের আলো নিভিয়ে দরজা বন্ধ করে টানা লম্বা বারান্দা ধরে যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ কাকলির কানে আসে। আওয়াজটা কাকলির কানে আসতেই সে অন্ধকার বারান্দায় থমকে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিকে তাকিয়ে কাকলি কাউকে দেখতে পায় না। কান্নার আওয়াজটা যে কোথা থেকে আসছে তার সূত্র খুঁজতে থাকে। এরপর কাকলি দেবীর চোখ চলে যায় অনিকেতের ঘরের দিকে। কিন্তু অনিকেতের ঘরের সামনে ও কি? বারান্দায় জ্বলা হালকা সবুজ নাইট বাল্বের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক মহিলা সেখানে বসে আছে আর মুখ নিচু করে কাঁদছে। কাকলি বেশ অবাক হয়ে যায়, এগিয়ে যায় মহিলাটির দিকে। তারপর বলে, এই তুমি কে? আর অনিকেতের ঘরের সামনে বসে এইভাবে কাঁদছো কেন? কাকলির কথা শেষ হতে না হতেই বাড়ির কোথা থেকে যেন একটা বিড়াল 3 বার করে ম্যাও ম্যাও করে ডেকে ওঠে। কাকলির বুকের মধ্যে দুমদাম করে লোহার হাতুড়ি পেটানোর আওয়াজ হচ্ছে। এরপর কাকলি অচেনা মহিলাটির সামনে যায় আর কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো তুমি? এবার মেয়েটা কান্না থামিয়ে ধীরে ধীরে কাকলির দিকে তাকায়। মেয়েটা কাকলির দিকে তাকাতেই কাকলির 2 চোখের মণি ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হয়। সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে
অনিকেতের ঘরের সামনে যে বসে আছে সে হলো বিন্তি। আর কাকলির দিকে তাকিয়ে বিন্তি সবুজ জ্বলন্ত দৃষ্টি দিয়ে একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে বলছে, অনিকেতের বিয়ে দিবি তোরা? ও এই বিয়েতে কিছুতে সুখী হবে না। দেখিস, আমি ওকে সুখে সংসার করতে দেব না, কিছুতে না। অনিকেতের ঘরের বন্ধ দরজার সামনে বিন্তিকে আর ওই পৈশাচিক ভয়ঙ্কর রূপ দেখে কাকলি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে কাকলি দেখতে পায় বিন্তির রক্তমাংসের শরীরটা ধীরে ধীরে নীল ধোঁয়ার একটা অবয়ব নিয়ে কুণ্ডুলি পাকাতে পাকাতে অন্ধকার বারান্দার মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। কাকলির চিৎকার শুনে বাড়ির সকলেরই ঘুম ভেঙে যায়। সবাই ছুটে আসে আর দেখে বারান্দায় কাকলি অজ্ঞান হয়ে পড়ে আছে। গৌরী দেবী তক্ষুনি ছুটে আসেন কাকলির দিকে। কাকলির মাথাটা কোলে তুলে নিয়ে চোখে মুখে জলের ছিটা দিতে দিতে বলেন, বড় বৌমা, ও বড় বৌমা, কি হয়েছে তোমার? কি হয়েছে? চোখ খোলো, চোখ খোলো বলছি। কিছুক্ষণ ধরে কাকলির চোখে মুখে জলের ছিটে দেওয়ার পর কাকলির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই প্রথমে সে কিছু বলতে পারে না, চুপ করে ফ্যাল করে এদিক ওদিকে তাকিয়ে থাকে সবার মুখের দিকে। তারপর কিছুটা ধাতস্থ হতেই গৌরী দেবীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ আগে বারান্দায় কি দেখেছে এবং কি কি ঘটেছে সবকিছু বলতেই গৌরী দেবী কাকলির মাথায় হাত বুলিয়ে বলে, বড় বৌমা, আসলে বৃন্তিকে তুমি নিজের বোনের মতো ভালোবাসতে তো, তার জন্য এত কষ্ট হচ্ছে। কদিন যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর পরশুদিন তো তোমার একটা বোন আসছে, তাকে তুমি বরঞ্চ নিজের বোনের মতো ভালোবেসো। গৌরী দেবীর কথা শুনে চোখের জল মুছতে মুছতে কাকলি বলে, মা, বৃন্তি যে কেন আত্মহত্যা করলো সেটা আমার কাছে খুবই রহস্য লাগছে, জানো। আর আর কি বড় বৌমা? না কিছু না মা। এদিকে কাকলির কথা শুনে অনিকেতের মুখটা ভয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। শাক উলুধ্বনির আওয়াজ হতেই বরণডালা হাতে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে গৌরী দেবী বাড়ির অন্দর থেকে বেরিয়ে আসে। সদর দরজার সামনে এসে বাইরে দাঁড়িয়ে থাকা অনিকেতের পাশে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়ে তার চিবুক ধরে বলে, এই যে মেয়ে, আজ থেকে তুমি কিন্তু এই দত্ত বাড়ির ছোট বৌমা, আমার ছোট ছেলের অনিকেতের বউ তুমি। এ কথা বলে গৌরী দেবী যখন বরণডালাটা নিয়ে অনিকেত আর সাজিকে বরণ করতে যাবে, অমনি কোথা থেকে একটা বড় কালো কাক উড়ে এসে বরণডালার মধ্যে পড়ে। এতে গৌরী দেবীর হাত থেকে বরণডালাটা পড়ে যায়। ফলে বরণডালায় সাজিয়ে রাখা মাটির প্রদীপ, কলা, ছড়া আরও যা যা জিনিস ছিল সব পড়ে ভেঙে যায়। আর সঙ্গে সঙ্গে গৌরী দেবীর চারপাশ জুড়ে একটা কালো ধুলোর ঝড় ওঠে। গৌরী দেবীর কানে একটা খ্যানখ্যানে গলার হাসির আওয়াজ ভেসে আসে। সে উপরের দিকে তাকিয়ে দেখে বিন্তি নগ্ন অবস্থায় টিকটিকির মতো ওপরে ঘোরাফেরা করছে বাতাসে ভর দিয়ে। তার দেহ অর্ধেক পোড়া, চোখের মণি বলতে কিছু নেই, দুটো বড় বড় কালো কোঠর, হাতের নখগুলো কালো বড় বড়,
সেই কালো নখযুক্ত হাত দিয়ে গৌরী দেবীর দিকে এগিয়ে আসে, আর একটা বিশ্রী হাসি হেসে ফ্যাঁসফেঁসে গলায় বলে, কি গো জেঠিমা, কি ভেবেছ? ছোট ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনে সুখে শান্তিতে সংসার করবে? তা তো আমি হতে দেব না। ছোট ছেলেকে আমি সংসার করতে দেব না। সাজির সঙ্গে সব সব শেষ করে দেব আমি। গৌরী দেবী কানে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠেন, মা, ও মা, আপনার কি হয়েছে? আপনি ওইভাবে চিৎকার করছেন কেন? গৌরী দেবীর কানে আওয়াজটা আসতেই সম্বিত ফেরে তার, আর তাকিয়ে দেখে তার বড় বউ কাকলি তার দিকে তাকিয়ে তার গায়ে হাত দিয়ে বলছে, মা, সব ঠিক আছে তো? আপনি ওইভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? না বড় বৌমা, কিছু হয়নি। তুমি আরেকবার ঠাকুর ঘরে গিয়ে বরণ ডালাটা সাজিয়ে আনো তো দেখি। ছোট বৌমা যে অনেকক্ষণ হয়ে গেছে সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছে। ও কত দূর থেকে এসেছে বলো তো? ওর তো এবার বিশ্রামের প্রয়োজন। কাল আবার কত আচার অনুষ্ঠান আছে বলো তো। যাও যাও যাও, বরণ ডালাটা আনো দেখিনি। গৌরী দেবীর মুখে এ কথা শুনে অনিকেতের নতুন বউ সাজি গৌরী দেবীর দিকে তাকিয়ে নরম মিষ্টি সুরে বলে ওঠে, না না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। সাজির কথা শুনে গৌরী দেবী সাজির দিকে তাকাতেই দেখে সাজির চোখের মণি দুটো লাল জ্বলন্তভাবে জ্বলছে, আর সাজির মুখমণ্ডলটা পাল্টে গিয়ে যেন বিন্তির মুখমণ্ডল হয়ে গেছে। আবার এই নারকীয় ভয়ঙ্কর দৃশ্য দেখে গৌরী দেবী চিৎকার করে উঠতে যাবে, অমনি কাকলি নতুন বরণডালা নিয়ে আসে, গৌরী দেবীর হাতে দিয়ে বলে, মা, এবার আপনি বরণ করুন। অনেক সময় পেরিয়ে যাচ্ছে। ওদের যে একটু পরেই কাল রাত্রি শুরু হয়ে যাবে। ওরা যে আর এরপর একে অপরের মুখ দেখতে পারবে না। গৌরী দেবী আর দেরি না করে এবার বিনা বাধায় অনিকেত আর সাজিকে বরণ করে ঘরে তোলে। এরপর দুদিন আর কোনো অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনা ঘটেনি। দত্তবাড়িতে অনিকেত আর সাজির বৌভাতটা বেশ নির্বিঘ্নেই সম্পন্ন হয়। অনিকেত সাজির বৌভাতের 4 দিন পর পঞ্চম দিনের মাথায় অনিকেত তার স্ত্রী সাজিকে নিয়ে বিজনপুরে তাদের বাগান বাড়িতে মধুচন্দ্রিমা করতে যায়। কিন্তু সেখানে অনিকেতের সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে। একদিন রাতের বেলায় একটা গোঙানির আওয়াজে ঘুম ভেঙে যায় অনিকেতের। ঘুম ভাঙতেই সে শুনতে পায় ঘরের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্নার আওয়াজটা শুনে অনিকেত বিছানার উপর উঠে বসে। তারপর এদিক ওদিক তাকাতেই দেখে ঘরে জ্বলে থাকা হালকা ডিম লাইটটার আলোয় ঘরের একদম কোণে সাজি মুখ নিচু করে বসে কাঁদছে। অনিকেত বিছানা ছেড়ে নেমে সাজির দিকে এগিয়ে যায়। সাজির গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কি গো, এত রাতে ঘরের কোণে বসে কাঁদছো কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? সাজি কোনো উত্তর দেয় না, মুখ নিচু করে বসে কাঁদতেই থাকে। তখন অনিকেত সাজির পাশে বসে। যেই সাজিকে জড়িয়ে ধরতে যাবে হঠাৎ করে সাজি অনিকেতের দিকে মুখ তুলে তাকায়। এবার অনিকেত দেখতে পায় ঘরের কোণে এতক্ষণ ধরে বসে যে কাঁদছিল সে সাজি নয়, বিন্তি। বিন্তিকে দেখা মাত্র অনিকেত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তুই তুই এখানে এলি কি করে? তুই এখানে এলি কি করে? অনিকেতের কথা শুনে বিন্তি খপ করে অনিকেতের গলাটা টিপে ধরে। তারপর
অনিকেতের সারা মুখে লাল লম্বা রক্ত মাখানো জিভটা বোলাতে বোলাতে হিস হিস গলায় বলে, তুই কি ভেবেছিলিস? কি ভেবেছিলিস তুই? সাজিকে নিয়ে তুই সুখে সংসার করবি আমাকে কষ্ট দিয়ে? তা তো আমি কোনোদিনও হতে দেব না। আমি তোর সঙ্গে সাজিকে কিছুতেই সংসার করতে দেব না। বিন্তি এক হাত দিয়ে অনিকেতের গলাটা টিপে ধরে বন্ধ দরজার দিকে ছুঁড়ে ফেলে। অনিকেত ছিটকে গিয়ে বন্ধ দরজার কাছে পড়ে। এবার বিন্তি চার পায়ে পশুর মতো তার দিকে এগিয়ে আসে থপথপ করে। কিন্তু সে সাধারণ পশুর মতন হাঁটছে না। তার মাথাটা ঘোরানো, পায়ের পাতা উল্টানো, মুখ গহ্বরের ভেতর থেকে লম্বা জিভ থেকে টপ টপ করে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। সেই লাল কালচে রক্ত থেকে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। গন্ধটা নাকে যেতেই হড়হড় করে বমি করে দেয় অনিকেত। বিন্তিকে ওইভাবে হি হি করে হাসতে হাসতে এগিয়ে আসতে দেখে অনিকেত কোনো রকমে উঠে দাঁড়ায়। তারপর কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনি খুলে যেই বাইরে বেরিয়ে আসতে যাবে, অমনি বিন্তি এগিয়ে এসে অনিকেতের একটা পা চেপে ধরে। অনিকেত আবার পড়ে যায় হুড়মুড় করে। তার কানে একটা কথা ভেসে আসে, মা তুমি পড়ে গেলে কিভাবে? এবার অনিকেত চারিদিকে তাকিয়ে দেখে তার সামনে তার স্ত্রী সাজি দাঁড়িয়ে রয়েছে। ঘরের আলো জেলে সাজিকে দাঁড়িয়ে থাকতে দেখে অনিকেত একটু ভয়ে হকচকিয়ে যায়। কিন্তু সাজির সামনে ভয়টা অনিকেত প্রকাশ করে না। মুখে বলে, আসলে আমার একটু কলঘরে যাওয়ার প্রয়োজন ছিল। তোমার ঘুম ভেঙে যাবে বলে ঘরের আলোটা জ্বালাইনি। আর এই ঘরে যে উঁচু চৌকাঠ ছিল সেটাও আমি খেয়াল করিনি, তাই আমি একটু হোঁচট খেয়ে পড়ে গেছি আর কি। ও তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমার হয়নি কিছু, একদম ঠিক আছি। তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি আমি এক্ষুনি আসছি কলঘর থেকে। অনিকেত কলঘরে চলে যেতেই সাজি যেই শুতে যাবে, হঠাৎ সাজির নজর চলে যায় বিছানার পাশে বড় জানালার দিকে। চোখ যেতেই সাজি দেখে একটা মহিলা জানালার গরাদ ধরে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। তার দেহটা অর্ধেক পোড়া, সঙ্গে মুখটাও অর্ধেক পোড়া। গায়ের থেকে পোড়া মাংস ঝুলছে, আর মহিলার চোখের মনি নেই। সেখানে দুটো বড় বড় কালো গর্ত। তার লম্বা চুলগুলো এলোমেলো উঠছে বাতাসে। মহিলা তার লাল লম্বা জিভটা মুখ থেকে বের করে ঘোরাচ্ছে আর বিশ্রী রকম হাসতে হাসতে বলছে, কিরে, কি ভেবেছিসটা কি? স্বামীর সঙ্গে সুখে সংসার করবি? করাচ্ছি তারা। তোর স্বামী যে সর্বনাশ আমার করেছে তার শাস্তি আমি তাকে দেবই, দেখে নিস তুই। ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপটাকে দেখে কোনো কথা বলতে পারে না সাজি। শুধু একবার চিৎকার করে অনিকেতকে ডেকে ওঠে, অনিকেত, অনিকেত, জানলার বাইরে ওটা কে দাঁড়িয়ে? সাজির চিৎকার শুনে অনিকেত বাথরুম থেকে যেই ছুটে আসে ঘরে, দেখে সাজি অজ্ঞান হয়ে পড়ে আছে। অনিকেত ঘরে এসে সাজির মাথা কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চিৎকার করছো কেন? কি হয়েছে? সাজি জানালার বাইরে দেখা সেই পৈশাচিক রূপটার কথা বলে। সেই পৈশাচিক রূপী মহিলাটি সাজিকে কি কি বলেছে সব বলে অনিকেতকে। অনিকেতের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। কিছুক্ষণ আগে সেও যে ওই একই পৈশাচিক রূপ দেখেছে সেটা সাজির সামনে প্রকাশ করে না, উল্টে জানালার দিকে তাকিয়ে বলে, কই? হ্যাঁ, পৈশাচিক রূপী মহিলা কোথায়? জানলার বাইরে কেউ তো নেই। দেখো সাজি, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। পৈশাচিক রূপী মহিলাটি ছিল জানলার বাইরে দাঁড়িয়ে।
কিন্তু আমার চিৎকারে তোমাকে ঘরে আসতে দেখে সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে। সাজির কথাটা বেশি গুরুত্ব না দিয়ে অনিকেত বিছানার পাশে জানালাটা বন্ধ করে দেয়। সাজির সঙ্গে এই বিষয় নিয়ে বেশি কথা বাড়ায় না, কিন্তু অনিকেতের চোখে কিছুতেই ঘুম আসতে চায় না। তার মনে হতে থাকে বৃন্তি তার খাটের চারিদিকে ঘুরছে আর ফিসফিস করে কি যেন বলছে। এদিকে বাড়িতেও ঘটতে থাকে অলৌকিক ঘটনা। একদিন রাতে বাড়ির সবার খাওয়া দাওয়ার পর কাকলি রান্নাঘরের এঁটো বাসনগুলো নিয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে মাছতে যায়। হারিকেন হাতে নিয়ে যায়, কারণ বাড়ির পেছনে পুকুর পাড়টায় আলোর ব্যবস্থা ছিল না। কাকলি পুকুর পাড়ে বসে যখন বাসন মাজছিল, হঠাৎ করেই পুকুর থেকে একটু দূরে একটা নারকেল গাছের দিকে কাকলির নজর চলে যায়। কাকলি দেখে কে যেন নারকেল গাছের উপর উঠছে আর নামছে সমানে। অন্ধকার আলো আধারী পরিবেশ থাকার জন্য কাকলি ভালো করে দেখতে পায় না নারকেল গাছে কে উঠছে আর নামছে। কিন্তু এই দৃশ্য দেখে কাকলির মনে কেমন যেন একটা সন্দেহ হয়। বাড়ির ভেতর কোনো চোর ডাকাত ঢুকলো না তো? চুরি করার জন্য নারকেল গাছে কে উঠছে নামছে ভালো করে দেখার জন্য কাকলি বাসন মাজা ছেড়ে হারিকেনটা হাতে পুকুর পাড়ের ওদিকটায় নারকেল গাছের কাছে এগিয়ে যায়। আর গিয়ে দেখে বৃন্তি নারকেল গাছের ওপর থেকে হামাগুড়ি দিতে দিতে নিচে নামছে আর উঠছে। এবার বৃন্তি ঘাড়টা সম্পূর্ণ ঘুরিয়ে কাকলির দিকে তাকায় আর একটা সাপদের হাসি এসে বলে, বৌদি, আমাকে দেখে তুমি ভয় পেলে নাকি? কাকলির হাত থেকে হারিকেনটা পড়ে ভেঙে যায়। সেই সঙ্গে কোনো মতে পেছন দিকে ফিরেই চিৎকার করে সে ছুটে পালায় অন্দরের দিকে। একবার পেছন ফিরে দেখে বৃন্তি নারকেল গাছের উপর হামাগুড়ি দিতে দিতে তাড়াতাড়ি নেমে আসছে। এরকম ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে কাকলি কালী নাম জপ করতে করতে বাড়ির ভেতরে ঢুকে যায় কোনো ক্রমে। কাকলিকে বাড়ির ভেতর ওইভাবে ছুটে আসতে দেখে গৌরী দেবী বলে ওঠে, বড় বৌমা, তুমি পুকুর পাড় থেকে এইভাবে ছুটে এলে কেন? আর তোমার হাতে বাসন কই? কাকলি তখন হাঁপাতে হাঁপাতে পুকুর পাড়ে কি দেখেছে সেটা সব বলে গৌরী দেবীকে। কাকলির মুখ থেকে বিন্তির কথা শুনে গৌরী দেবীর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সাজিকে বরণ করার সময় সেই নারকীয় বিভৎস দৃশ্যের কথা তার মনে পড়ে যায়, কিন্তু কাকলিকে সে বিষয়ে কিছু বলেন না। তিনি শুধু বলেন, বড় বৌমা, বৃন্তির কাজ ঠিক মতো ওর মা বাবা করেছেন কিনা একবার কাল জিজ্ঞাসা করতে হবে। কেন মা? না, কিছু না, এমনি। যাও, অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। কাকলির সঙ্গে এই ঘটনা ঘটার দুদিন পরে অনিকেত সাজি মধুচন্দ্রিমা সেরে বিজনপুর বাগান বাড়ি থেকে ফিরে আসে। গৌরী দেবী বাড়িতে একটা নারায়ণ পূজার আয়োজন করে ছোট্ট করে, কারণ বাড়িতে নানা রকম অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনা ঘটছে। কিন্তু নারায়ণ পুজোর দিন সাজির সঙ্গে একটা অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটে। পুজোর দিন খুব সকালে উঠে সাজি স্নান করতে যাওয়ার আগে একটা নতুন শাড়ি বের করে রেখে দেয়, স্নান করে এসে পরবে আর পুজোর কাজ করবে বলে। কিন্তু সাজি স্নান করে নিজের ঘরে এসে যেই শাড়িটা পরতে যাবে, দেখে শাড়িটা কে যেন মাঝখান দিয়ে ছিঁড়ে রেখে দিয়ে গেছে ফালা ফালা করে। এইরকম অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তার বড় যা কাকলিকে ডেকে শাড়িটা দেখাতেই কাকলিও খুব ভয় পেয়ে যায়। গৌরী দেবীকে এই কথা বলতেই গৌরী দেবী কিছু বলেন না। বুঝতে পারে বৃন্তির অকালে মারা যাওয়ার পর এই বাড়িতে অশরীরী কোনো উপস্থিতির আগমন ঘটেছে এবং সে অনিকেত ও সাজির ক্ষতি করতে চাইছে। কিন্তু সে কি বৃন্তি না অন্য কেউ,
সকালে সাজির সঙ্গে এই ঘটনা ঘটার পর সন্ধ্যাবেলা পুরোহিত মশাই কমলেশ্বর ব্যানার্জি অনিকেতের বাড়ি যখন নারায়ণ পুজো করতে আসেন, তখন তার সঙ্গেও একটা অদ্ভুত ঘটনা ঘটে। উনি একটা অদ্ভুত ভয়ানক দৃশ্য দেখেন। উনি যখন অনিকেতদের বাড়িতে ঢুকে কাকলি, সাজি ও গৌরী দেবীর সঙ্গে ঠাকুর ঘরের উদ্দেশ্যে পুজো করতে যাচ্ছিলেন, হঠাৎ পুরোহিত কমলেশ্বর ব্যানার্জির চোখ যায় সাজির পায়ের দিকে। সেদিকে চোখ যেতেই উনি দেখেন সাজি যে হাঁটছে তার পা যেন মাটিতে পড়ছে না, যেন বাতাসে ভর দিয়ে ভেসে ভেসে হাঁটছে। এরকম অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখে কমলেশ্বর ব্যানার্জি দাঁড়িয়ে পড়েন থমকে। কিন্তু ঠিক তখনই আবার দেখেন সাজি তো ভেসে ভেসে হাঁটছে না, ও তো পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই হাঁটছে। পুরোহিত কমলেশ্বর বাবুকে দাঁড়িয়ে পড়তে দেখে গৌরী দেবী জিজ্ঞেস করেন, ঠাকুরমশাই, কি হলো? আপনি এইভাবে দাঁড়িয়ে পড়লেন যে, কিছু কি সমস্যা? কমলেশ্বর বাবু সাজির দিকে একবার তাকিয়ে নিয়ে বলেন, না বৌমা, কোনো সমস্যা নয়। পুজোর পর বাড়ি যাওয়ার সময় কমলেশ্বর বাবু গৌরী দেবীকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এক অদ্ভুত কথা বলেন, যা শুনে গৌরী দেবীর বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। তিনি বলেন, বৌমা, আমার মনে হয় তোমার ছোট বৌমার উপরে অশরীরী কারোর নজর পড়েছে। খুব সাবধানে থেকো তোমরা। পুরোহিত কমলেশ্বর বাবুর মুখ থেকে এই কথা শুনে গৌরী দেবীর মন উতলা হয়ে ওঠে ভয়ে, কিন্তু তার এই ভয়ের কথা তার স্বামী ও দুই ছেলেকে বলতে পারে না, কারণ তারা কেউ হয়তো বিশ্বাসই করবে না। নারায়ণ পুজোর পরদিন সন্ধ্যাবেলা ছাদের তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার সময় গৌরী দেবী এক ভয়ানক দৃশ্য দেখেন। অনিকেতদের বাড়ির ঠাকুর ঘরটা ছিল ছাদের উপর এবং ছাদে অনেক ফুলের গাছ ছিল। ছাদের এক কোণে সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ ছিল একটা ছোট করে। প্রতিদিন সন্ধ্যাবেলার মতো গৌরী দেবী ঠাকুর ঘর থেকে ধূপ ধুনো করিয়ে বেরিয়ে এসে যেই ছাদের এক কোণের তুলসী তলায় প্রদীপ আর ধূপ ঘোরাতে যাবেন, হঠাৎ করেই গৌরী দেবীর চোখ পড়ে যায় ছাদের কার্নিশের ওপর। ওদিকে গৌরী দেবীর চোখ যেতেই দেখেন তার ছোট বৌমা সাজি নগ্ন অবস্থায় ছাদের কার্নিশের উপর বসে বসে পা দোলাচ্ছে, আর সাজির হাতে একটা মরা কালো বিড়াল। সেই মরা কালো বিড়ালটাকে ধরে তার মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর বিশ্রী রকম গা রিরি করা একটা হাসি হাসছে। ঠোঁটের এক কোণ থেকে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। সাজির এই ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখে গৌরী দেবীর হাত থেকে প্রদীপটা পড়ে যায়। সেই আওয়াজ সাজির কানে যেতেই সাজি ধীরে ধীরে গৌরী দেবীর দিকে মুখ ফেরায় আর বিশ্রী রকমভাবে হাসতে হাসতে কার্নিশ থেকে উঠে হাঁটতে হাঁটতে গৌরী দেবীর দিকে এগিয়ে আসে, আর কালো মরা কাটা ছেঁড়া বিড়ালটাকে দেখাতে দেখাতে বলে, এই বুড়ি বুড়ি, এই মোরা কালো বিড়ালটাকে খাবি? দেখ 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 দেখ, আমি খাচ্ছি, দেখ দেখ আমি খাচ্ছি, দেখ। এ কথা বলতে বলতে বিড়ালটাকে নিয়ে এগিয়ে আসে। সাজিকে ওইভাবে শয়তানি হাসি হাসতে হাসতে এগিয়ে আসতে দেখে গৌরী দেবী ভয়ে চিৎকার করে জ্ঞান হারান। সাজি গৌরী দেবীর চোখে মুখে জলের ছিটা দিতেই গৌরী দেবী চোখ খোলেন। চোখ খুলতেই গৌরী দেবী দেখেন সাজি মাথার সামনে বসে চোখে মুখে জলের ছিটা দিচ্ছে আর খুব কাঁদছে। ওদিকে কাকলিও কাঁদতে কাঁদতে হাত পায়ে মালিশ করছে। গৌরী দেবী ভয়ে ধরফর করে উঠে বসেন।
কাকলি জিজ্ঞেস করে, মা আপনি উঠে বসলেন কেন? কি হয়েছে? আপনার যে শরীর ভালো নেই, শুয়ে পড়ুন। আমি ঠিক আছি, এখন আমি ঠিক আছি। আচ্ছা মা, আপনি জ্ঞান হারালেন কি করে? আপনার কি হয়েছিল? গৌরী দেবী কিছুক্ষণ আগে ছাদে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সবকিছু চেপে যান। মুখে শুধু বলেন, বড় বৌমা, আমি পরশুদিন এক জায়গায় যাব, ফিরতে ফিরতে হয়তো পরের দিন হয়ে যাবে। কোথায় যাবেন মা? পরে সব জানতে পারবে। এখন আমার মাথাটা একটু ধরেছে। তোমরা দুজন এখন যাও, আমি একটু ঘুমোবো। খাওয়ার সময় আমাকে ডেকে দিও বরং। গৌরী দেবীর কথা শুনে কাকলি ও সাজি ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরোতে বেরোতে সাজি একবার গৌরী দেবীর দিকে তাকায়। হঠাৎ করে যেন গৌরী দেবী দেখেন সাজির মুখটা আর সাজির মুখ নেই। ওই জায়গায় বিন্তির মুখ কে যেন কেটে বসিয়ে দিয়েছে। আর বিন্তি ঘর থেকে বেরোতে বেরোতে গৌরী দেবীর দিকে যেন লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বিন্তির ওই লাল জ্বলন্ত দৃষ্টি দেখে গৌরী দেবীর বুকটা ভয় ছ্যাঁত করে ওঠে। সেদিন অনিকেতের অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। অনিকেত অফিস থেকে বাড়ি ঢুকতেই দেখে সারা বাড়ি অন্ধকার। শুধু নিচের উঠোনে সদর দরজার সামনে একটা হালকা হলুদ আলো জ্বলছে। অনিকেত বাড়ির সদর দরজা দিয়ে উঠোনের এক কোণে সাইকেলটা রাখতে যাবে, দেখে সাজি দোতলার সিঁড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে বিন্তি যে ঘরে আত্মহত্যা করেছিল সেই ঘরে টুক করে ঢুকে যায়। সাজিকে ওভাবে বিন্তির ঘরে ঢুকে যেতে দেখে অনিকেত বলে ওঠে, সাজি বৃন্তির ঘরে কি করতে গেল এত রাতে? দেখতে হচ্ছে তো। অনিকেত কোনো রকমের সাইকেলটা রেখে বিন্তির ঘরে ঢোকে। ঘরটা পুরোপুরি অন্ধকার, তবে জানালা দিয়ে ছিটকে আসা রাস্তার লাইট পোস্টের কিছুটা সাদা আলো ঘরের সিলিংয়ে এসে পড়েছে। সেই আলোতে অনিকেত দেখতে পায় যে দড়িটা দিয়ে বিন্তি আত্মহত্যা করেছিল সেই দড়িটা এখনো সিলিং থেকে ঝুলছে, হাওয়ায় মৃদু দুলছে। অনিকেতের গায়ে একটা ঠান্ডা ভয়ের শিহরণ বয়ে যায়। বেশিক্ষণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে সাহস হয় না। যখনই অনিকেত ওই ঘর থেকে বেরিয়ে আসতে যাবে দেখে সাজি তার সামনে দাঁড়িয়ে আছে, ডান ঘাড় কাত করে। তার চোখের মণি দুটো সবুজ জ্বলন্তভাবে জ্বলছে। সাজিকে ওইভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অনিকেত একটু ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি সাজি, তো তুমি এই ঘরে কি করছো? হ্যাঁ, এই ঘরে কি করছো? অনিকেতের কথায় সাজি কিছু বলল না। ধীরে ধীরে সবুজ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তার দিকে এগিয়ে আসে আর অনিকেতের সারা মুখে আলতো হাত বুলিয়ে একটা ঘোর লাগা কণ্ঠে বলে, অনিকেত, আমার শরীরে খুব খিদে। তুমি আমার এই শরীরের খিদে মেটাও অনিকেত, মেটাও। এসো এসো অনিকেত। এই কথা বলে সাজি একটা শয়তানি হাসি হেসে ধাক্কা মেরে অনিকেতকে মেঝেতে ফেলে দেয়। ধীরে ধীরে শরীরের সব পোশাক খুলতে শুরু করে সাজি। তারপর নগ্ন অবস্থায় অনিকেতের বুকের উপর চেপে বসতেই অনিকেতের মধ্যে কি যেন হয় সে নিজেও জানে না। মন্ত্রমুগ্ধের মতো সাজিকে তার দিকে টেনে নেয়। দুজনে গভীর শরীরী খেলায় মেতে ওঠে। বেশ কিছুক্ষণ পর সাজির দিকে মুখ যেতেই অনিকেত যেন শিউরে ওঠে। সে দেখে সাজি নয়, সাজির জায়গায় রয়েছে বিন্তি। সবুজ জ্বলন্ত দৃষ্টি দিয়ে অনিকেতের চোখের দিকে তাকিয়ে হিসহিসে গলায় বলছে, কি ভেবেছিলিস তুই? তুই আমার শরীরের খিদে না মিটিয়ে সাজির শরীরের খিদে মেটাবি, আর আমি তা হতে দেব? তা আমি
আমি কিছুতেই হতে দেব না। তুই শুধু আমার, আমার তুই। একথা বলে বিন্তি তার কালো বড় নখ দিয়ে অনিকেতের নগ্ন বুকে আঁচড় কাটতে থাকে। তার মুখ গহ্বর থেকে লম্বা লাল রক্তাভ জিভটা বার করে অনিকেতের মুখে বোলাতে থাকে। একটা কান এঁটো করা হাসি হাসতে থাকে। বিন্তির এই কাণ্ড কারখানা দেখে অনিকেত বুঝতে পারে আজ এখানে আর কিছুক্ষণ থাকলে তার মৃত্যু নিশ্চিত। অনিকেত গায়ের সমস্ত শক্তি একত্রিত করে ধাক্কা মেরে বিন্তিকে ফেলে দেয়। ঠাকুরের নাম জপ করতে থাকে। অনিকেতের সেই ধাক্কায় বিন্তি ঘরের কোণে গিয়ে পড়ে। অনিকেত কোনো রকমে নিজেকে সামলে ঘর থেকে ছুট লাগায়, কিন্তু খুব বেশি দূর সে যেতে পারে না। সিঁড়িতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। দুদিন পর অনিকেতের জ্ঞান ফেরে। গৌরী দেবীকে সে সব বলে। সেদিন রাতের বেলা তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল, আর বিজনপুরে বাগান বাড়িতেও কি কি ঘটেছে। অনিকেতের মুখ থেকে সব শুনে গৌরী দেবী এক মুহূর্ত দেরি করেন না। নদিয়া পাটুলির কাছে একটি বৈষ্ণবদের আশ্রম আছে, সেখানেই গৌরী দেবীর সেই গুরুদেব থাকেন। তিনি অনিকেতের বিয়ের আগে অনিকেতের কুষ্টি দেখে বলেছিলেন অনিকেতের যদি সাজির সঙ্গে বিয়ে হয় সেই বিয়েতে ফাড়া ও মৃত্যুযোগ আছে। কিন্তু অনিকেত কোনো কিছুই মানেনি। তখন সেই আশ্রমে গুরুদেবের কাছে যান তিনি, কিন্তু ওখানে গিয়ে শোনেন 1 সপ্তাহ হল গুরুদেব ইহলোক ত্যাগ করেছেন। এই মর্মান্তিক খবর শুনে গৌরী দেবী এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে এসে পুরোহিত কমলেশ্বর ব্যানার্জির কাছে যান। তাদের সবার সঙ্গে কি কি অদ্ভুত ঘটনা ঘটছে সবকিছু খুলে বলেন। কমলেশ্বর বাবু বলেন, তোর বাড়িতে যার আগমন ঘটেছে তাকে তাড়ানোর সাধ্য আমার নেই, কারণ সেই অশরীরী খুব শক্তিশালী। সেই অশরীরীর কাছে আমি হেরে যাব। পুরোহিতের কথা শুনে গৌরী দেবী হাত জড়ো করে কাঁদো কাঁদো গলায় বলেন, ঠাকুরমশাই, কে এই অশরীরী? একে কি কোনোভাবে তাড়ানোর কোনো উপায় নেই? একে কি কেউ বিনাশ করতে পারবে না? বলুন ঠাকুরমশাই, বলুন। কমলেশ্বর বাবু বলেন, এই অশরীরীকে যদি বিনাশ করতে পারে তাহলে একজনই পারবে। কে তিনি ঠাকুরমশাই? বাবা মেঘেশ্বর তান্ত্রিক, আমার গুরুদেব। এ কথা বলে কমলেশ্বর ব্যানার্জি দুহাত জড়ো করে প্রণাম করলেন। পুরোহিত কমলেশ্বরের মুখে মেঘেশ্বর তান্ত্রিকের নাম শুনে গৌরী দেবী বেশ উত্তেজিত হয়ে বলে ওঠেন, ঠাকুরমশাই, এই বাবা মেঘেশ্বর তান্ত্রিক থাকেন কোথায়? তাহিরপুর নাম শুনেছেন? ওই তাহিরপুর গ্রামের শ্মশানে ওনার আস্তানা। আমাকে একবার ওনার কাছে নিয়ে যাবেন? আমার ছোট ছেলের ওপর যে মৃত্যুর খাড়া ঝুলছে, ওর যে কোনো সময় যে কোনো দিন বড়সড় কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনি আমাকে নিয়ে চলুন, তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে চলুন। গৌরী দেবীর কাতর অনুরোধ শুনে কমলেশ্বরবাবু বলেন, ঠিক আছে, কাল তুই সকালবেলায় আমার বাড়ি আসিস, আমি তোকে নিয়ে যাব ওইখানে ওনার কাছে। আচ্ছা বেশ ঠাকুরমশাই। বাবা ঠাকুর, আপনি তো সব শুনলেন। আমার ছোট ছেলে অনিকেতের বিয়ে হওয়ার পর থেকে গত 2 মাস ধরে আমার বাড়িতে আমার ছোট ছেলে, বড় বৌমা আর আমার সঙ্গে কি কি কাণ্ড কারখানা ঘটেছে। এবার আপনি বলুন, এই বিপদ থেকে আমরা কিভাবে রেহাই পাব? আমাদের বাড়িতে এমন কার প্রবেশ ঘটেছে যে আমাদের ভালো চায় না, বিশেষ করে আমার ছোট ছেলের? গৌরী দেবীর সব কথা শুনে দীর্ঘদেহী কালো বস্ত্র পরিহিত সেই বাবা ঠাকুর বলে ওঠেন গম্ভীর গলায়, তোর বাড়িতে যার আগমন ঘটেছে সে এক কাম পিশাচিনী। সেই কাম পিশাচিনীর দৃষ্টি তোর ছোট ছেলে আর তোর ছোট বৌমার উপর পড়েছে।
পিশাচিনী হয়তো তোর ছেলেকে মেরেও ফেলতে পারে, কারণ সেই পিশাচিনীর দৃষ্টি তোর ছেলের উপর কড়াভাবে পড়েছে। বাবা মেঘেশ্বর তান্ত্রিকের মুখ থেকে কাম পিশাচিনীর নামটা শুনে গৌরীদেবী একটু অবাক গলায় বলে ওঠেন, বাবা ঠাকুর, এই কাম পিশাচিনী কে? আর এই পিশাচিনীর দৃষ্টি আমার ছেলের ওপর পড়েছে কেন? আর এই পিশাচিনীর হাত থেকে আমার ছেলেকে কিভাবে রক্ষা করব? সে কি কোনোদিনও রক্ষা পাবে না? গৌরীদেবীর কথা শুনে এক নিঃশ্বাস ছেড়ে মেঘেশ্বর তান্ত্রিক কাম পিশাচিনীর সম্পর্কে বলতে শুরু করলেন। এই কাম পিশাচিনী হল কোনো যুবক যদি বিয়ের আগে অবিবাহিত যুবতীর দেহ ভোগ করে তাকে বিবাহ না করে বর্জন করে দেয়, এবং সেই যুবতী যদি পুরুষের দেহ পুরোপুরিভাবে ভোগ করতে না পেরে মৃত্যুর পথ বেছে নেয়, তখন সেই যুবতী মৃত্যুর পর কাম পিশাচিনীতে পরিণত হয়। সেই যুবতীর দেহ যে পুরুষ ভোগ করেছে তার উপর নজর পড়ে এবং সেই পুরুষকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় তোর ছেলে বিয়ের আগে কোনো অবিবাহিত যুবতী মেয়ের শরীর ভোগ করেছিল এবং বারংবার সেই অবিবাহিত যুবতীকে বিবাহ না করে বর্জন করে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। সেই যুবতী নির্ঘাত আত্মহত্যা করেছিল এবং সেই যুবতী মৃত্যুর পর কাম পিশাচিনীতে পরিণত হয়েছে। তোর ছোট ছেলের উপর তার দৃষ্টি পড়েছে। কিন্তু বাবা ঠাকুর, সেই অবিবাহিত যুবতীটি কে, যার কুদৃষ্টি আমার ছোট ছেলের উপর পড়েছে? মেঘেশ্বর তান্ত্রিক একটু চুপ করে থেকে বললেন, আচ্ছা, তোদের বাড়িতে বা তোর আশেপাশের বাড়ির কোনো অবিবাহিত যুবতী মেয়ে কি আত্মহত্যা করেছে? এই ধরে নে কয়েক মাসের মধ্যে, একটু মনে করে বল তো। গৌরীদেবী বললেন, বাবা ঠাকুর, আমাদের নিচের তলায় একটি অবিবাহিত যুবতী মেয়ে ভাড়া থাকতো। ওর নাম বৃন্তি। আজ থেকে 2 মাস আগে অনিকেতের আইবুড়ো ভাতের দিন হঠাৎ করে ও নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বৃন্তি কি কারণে আত্মহত্যা করে আজও আমাদের বাড়ির সবার কাছে রহস্য। ওর মা বাবা কেউ জানে না যে ও কেন আত্মহত্যা করেছে। এবার মেঘেশ্বর তান্ত্রিক একটু চিন্তিত মুখে বললেন, আমার মনে হচ্ছে এই বৃন্তির আত্মহত্যার পেছনে তোর ছোট ছেলে অনিকেতের হাত আছে। তাই বৃন্তির দৃষ্টি অনিকেতের উপর পড়েছে। গৌরীদেবীর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। তিনি বলেন, এ কি বলছেন বাবা ঠাকুর? হ্যাঁ, বৃন্তির মৃত্যুর পিছনে আমার ছেলের হাত আছে? এ কি করে সম্ভব? কিন্তু ওই বৃন্তির সঙ্গে কি এমন করেছে ও যে বৃন্তির আত্মা ওর ওপর কুদৃষ্টি দিচ্ছে? তোর ছেলে বৃন্তির সঙ্গে কি করেছে তা জানতে হলে আমাকে একবার তোর ছেলের সঙ্গে কথা বলতে হবে। আমাকে তোদের বাড়িতে যেতে হবে। গৌরীদেবী উত্তেজিত হয়ে বলে ওঠেন, বাবা ঠাকুর, আপনি কবে আমাদের বাড়ি যাবেন বলুন? আজ তো বুধবার, আমি তোদের বাড়ি শনিবার সকালে যাব। এত দেরি করে আমাদের বাড়ি যাবেন? এর মধ্যে যদি অনিকেতা সাজির কিছু হয়ে যায়, ওই পিশাচিনী ওদের যদি কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে? মেঘেশ্বর তান্ত্রিক কি একটা ভাবলেন। তারপর উঠে গিয়ে ঘর থেকে একটা জিনিস নিয়ে এলেন। গৌরীদেবীর হাতে সেটা দিয়ে বললেন, শোন মা, আমি এই 2টো তাবিজ দিচ্ছি। কাল ওদের দুজনের স্নানের পর এই 2টো তাবিজ ওদের হাতে বেঁধে দিবি, আর এই কাঁচের বোতলের জলটা রাখ। বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু দেখলে বা তোর ছোট বৌমার মধ্যে অস্বাভাবিক কোনো আচার আচরণ দেখলে
সঙ্গে সঙ্গে এই জলটা ছিটিয়ে দিবি। গৌরীদেবীর হাতে তাবিজ আর কাচের জলের বোতলটা দিতেই গৌরীদেবী সেটা ভক্তি ভরে নিয়ে পুরোহিত কমলেশ্বর ব্যানার্জির সঙ্গে বাড়ি ফিরে আসেন। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই কাকুলি ছুটে আসে, হাঁপাতে হাঁপাতে বলে, মা মা, আপনি তাড়াতাড়ি অনিকেতের ঘরে চলুন। দেখুন আপনার ছোট বৌমা আপনার ছোট ছেলের সঙ্গে কি করছে। তাড়াতাড়ি চলুন। গৌরীদেবী পড়ি কি মরি করে দোতলায় ছুটে যায় অনিকেতের ঘরে, আর গিয়ে দেখে সাজি অনিকেতকে ঘরের মেঝেতে ফেলে অনিকেতের বুকের উপর বসে গলা টিপে ধরে দাঁত মুখ খিচিয়ে বলছে, তুই কি ভেবেছিলিস তুই শয়তান? আমাকে ঠকিয়ে তুই অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি, আর তা আমি হতে দেব? তুই আমার ছিলিস, আমারই থাকবি, আমি তোকে অন্য কারোর হাতে দেব না। সাজিকে অনিকেতের বুকের উপর ওইভাবে বসে থাকতে দেখে আর ওর ওই ভয়ঙ্কর অস্বাভাবিক আচরণ দেখে গৌরীদেবী সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে মেঘেশ্বর তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত কাচের জলের বোতলটা বের করে কিছুটা মন্ত্রপুত জল সাজির গায়ে ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সাজি অনিকেতের বুকের ওপর থেকে জ্ঞান হারিয়ে টলে পড়ে যায়। গৌরীদেবী অনিকেতকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করেন, কি এমন হয়েছিল যে ছোট বৌমা এমন করছিল তোর সঙ্গে? হ্যাঁ। গৌরীদেবীর কথা শুনে অনিকেত বিছানায় বসে বিছানার পাশে রাখা জলপূর্ণ গ্লাস থেকে কয়েক ঢোক জল খায়। তারপর ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা সাজির দিকে তাকিয়ে বলে, জানি না মা, আমি কিচ্ছু জানি না। ও কেন আমার সঙ্গে এই ধরনের অস্বাভাবিক আচরণ করছে আমি জানি না। সেদিন রাতের বেলাতেও তো ওই কিরকম অস্বাভাবিক আচরণ করছিল আমার সঙ্গে। আমি ভাবছি একবার ওকে কলকাতায় নিয়ে যাব। আমার এক বন্ধুর দাদা সাইকিয়াট্রিস্ট, তার সঙ্গে একবার যদি কথা বলা যায়, ভাবছি সাজিকে একবার দেখাবো। অনিকেতের মুখ থেকে এই কথা শুনে গৌরীদেবী বললেন, ছোট বৌমাকে ডাক্তার দেখিয়ে লাভ নেই, ওর ওপরে কারোর নজর পড়েছে। সে তোমাদের সুখে শান্তিতে সংসার করতে দেবে না বলেই এরকম করছে। অনিকেতের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, সাজির ওপর কার নজর পড়েছে মা? গৌরীদেবী অনিকেতের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠেন, শনিবার এলেই সব জানতে পারবি বাবু। শনিবার সকাল পর্যন্ত শুধু অপেক্ষা কর তার জন্য। কার নজর মা? শনিবার কে আসবে আমাদের বাড়িতে? তিনি এলেই দেখতে পাবি। আমি এখন কিছু বলবো না। গৌরীদেবী ঘর থেকে বেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়েন। তারপর মেঘেশ্বর তান্ত্রিকের দেওয়া দুটো তাবিজ অনিকেতের হাতে দিয়ে বলেন, এখন এই দুটো তাবিজ তোকে দিলাম। কাল সকালে স্নান করে উঠে তুই আর বৌমা একটা করে পড়বি। ঘর থেকে বেরিয়ে চলে গেলেন গৌরীদেবী। আচ্ছা অনিকেত, তোমার সঙ্গে কি বিন্তির কোন রকম সম্পর্ক ছিল তোমার বিবাহের আগে? মেঘেশ্বর তান্ত্রিকের মুখ থেকে এরকম কথা শুনে অনিকেতের মুখটা ভয়ে শুকিয়ে যায়, আর আমতা আমতা করে বলে, কই না তো বাবা ঠাকুর, ওর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক কিন্তু ছিল না। ও ছিল আমার বাড়ির ভাড়াটে, আর আমি বাড়িওয়ালা। আমি থাকতাম আমার মতো, ও থাকতো ওর মতো। এবার মেঘেশ্বর তান্ত্রিক গম্ভীর গলায় বলে ওঠেন, তুই মিথ্যা কথা বলছিস। তোর সঙ্গে বিন্তির বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক ছিল না। এর বাইরে কোনো সম্পর্ক ছিল তোদের দুজনের মধ্যে, এবং সেই সম্পর্ক খুবই গভীর। তবে সে সম্পর্কের কথা হয়তো আর কেউ জানতো না। মিথ্যা না বলে সত্যি কথা বল আমায়, কারণ তোর কপালে মৃত্যুযোগ লেখা আছে। বিন্তির সঙ্গে তুই যে অন্যায় করেছিস, ও তোকে ছাড়বে না। ওর উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ ও তোর আর তোর স্ত্রীর উপর নেবে।
তাই চুপ করে না থেকে সব খুলে বল। তুই যদি খুলে না বলিস আমাকে, তবে বৃন্তির অশরীরী আত্মার হাত থেকে তোকে আমি রক্ষা করতে পারবো না। মেঘেশ্বর তান্ত্রিকের কথা শুনে অনিকেত ধীরে ধীরে বৃন্তির সঙ্গে তার সম্পর্কের সবকিছু খুলে বলে। বাবা ঠাকুর, আপনি ঠিকই ধরেছেন। আমার সঙ্গে বৃন্তির ভাড়াটে বাড়িওয়ালার সম্পর্ক ছিল না। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা প্রণয়ের সম্পর্ক। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। আজ থেকে 2 বছর আগে বৃন্তি ওর মা, ওর বাবা আর ভাইয়ের সঙ্গে আমাদের বাড়ির নিচতলায় ভাড়া আসে। বৃন্তি যখন ভাড়া আসে তখন ওকে দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। আমি ওকে প্রেম নিবেদন করি। ও প্রথমে আমার প্রেম নিবেদনে গুরুত্ব দেয়নি, কিন্তু পরে গুরুত্ব দেয়। এরপর আমাদের এই প্রেমের সম্পর্কর মধ্যে দিয়ে আমাদের দুজনের মধ্যে বারংবার শারীরিক সম্পর্ক হয়। ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি চাকরি পেলে ওকে বিয়ে করব। এরপর আমি চাকরি পাই, কিন্তু মা যখন সাজির সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে এলো, তখন মায়ের মুখে সাজি জমিদার বাড়ির মেয়ে শুনে আমি সাজিকে বিয়ে করার জন্য খানিকটা অর্থলোভে পাগল হয়ে গিয়ে বৃন্তিকে ভুলে সাজিকে বিয়ে করি। আজ আমার জন্য ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বাবা ঠাকুর। বৃন্তির মৃত্যুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। আমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। অনিকেত কাঁদতে কাঁদতে মেঘেশ্বর তান্ত্রিকের পায়ে পড়েন। ঠিক সেই সময় আরো একটা ঘটনা ঘটে। সাজি নিজের ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এসে বৈঠকখানার ঘরে ঢোকে, আর অনিকেতের দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে মেঘেশ্বর তান্ত্রিককে উদ্দেশ্য করে বলে, বাবা ঠাকুর, ওই শয়তান আমাকে ঠকিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এবার মেঘেশ্বর তান্ত্রিক গম্ভীর গলায় বলে ওঠেন, মা, তুই ছেড়ে দে ওকে। আমি জানি আজ ওর জন্যই তুই মৃত্যুর পথ বেছে নিয়েছিস। তুই ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবি না জানি। আজ ওর জন্য এক বাবা মায়ের কোল খালি হয়েছে। এই পাপের কোনো ক্ষমা হয় না। বাবা ঠাকুর, আমার উপরে যে অন্যায় হয়েছে তার কোনো প্রতিশোধ নেব না আমি তাকে ছেড়ে দেব প্রতিশোধ না নিয়ে? এই যে ভারী অন্যায় হবে। ওরে মা, তুই প্রতিশোধ নেওয়ার কে? যে অন্যায় করেছে তোর উপর, স্বয়ং ভগবান তাকে তার পাপের উপযুক্ত শাস্তি দেবে, তুই নয় রে। এবার যেন সাজি ওরফে বৃন্তির মধ্যে যে হিংস্রতার ভাব লক্ষ্য করা গিয়েছিল, সেই হিংস্রতা ধীরে ধীরে কমে আসে। শান্ত ধীর স্থির ভাব লক্ষ্য করা যায়। এরপর বৃন্তি বলে ওঠে শান্ত কণ্ঠে, আপনি ঠিকই বলেছেন। আমি শাস্তি দেওয়ার কে? যে অন্যায় করেছে আমার উপর স্বয়ং ভগবান তাকে এই অন্যায়ের উপযুক্ত শাস্তি দেবে। কিন্তু ঠাকুর, বৃন্তি থামতেই মেঘেশ্বর তান্ত্রিক বলে ওঠেন, কিন্তু কি মা? কিন্তু বাবা ঠাকুর, আমি যে খুব কষ্ট পাচ্ছি। আমার যে এবারে মুক্তি চাই। আমাকে আপনি এবারে মুক্তি দিন। তোর মুক্তি চাই তো? তুই কিভাবে মুক্তি চাস বল? আমি তোর মুক্তির সব ব্যবস্থা করছি। আমি এই বাড়ির যে ঘরে আত্মহত্যা করেছি, আপনি সেই ঘরে শান্তি সস্তায়নের ব্যবস্থা করুন। আমার শান্তি সস্তায়ন হয়ে গেলে এই বাড়ির যে কোনো লোক আমার নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করে এলে তবেই আমার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটবে। কিন্তু কি বৃন্তি?
কিন্তু আমার এই সস্তায়নের কাজে অনিকেত যেন না থাকে, আর অনিকেত যেন গয়ায় পিণ্ডদান করতে না যায়। ও যদি যায় পিণ্ডদান করতে, আমি কিন্তু ওর হাত থেকে পিণ্ড নেব না, কারণ যে আমার সঙ্গে অন্যায় করেছে তার কাছ থেকে আমি কিছু নিতে অপরাগ। ঠিক আছে, তোর কথা মতোই কাজ হবে। অনিকেত তোর শান্তি সস্তায়নের কোনো কাজেই থাকবে না। এই কথা বলে বিন্তি ওরফে সাজি ধীরে ধীরে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তারপর পরদিন বিন্তির কথা মতো বিন্তি যে ঘরে আত্মহত্যা করেছিল সেই ঘরে মেঘেশ্বর তান্ত্রিক বিন্তির শান্তি সস্তায়নের কাজ করেন। বিন্তির যতক্ষণ ধরে কাজ চলছিল ঠিক সেই সময় বাড়ির সবাই শুনতে পায় সারা বাড়ি জুড়ে কে যেন কেঁদে বেড়াচ্ছে, আর ছাদে সমানে একটা ধূপধাপ আওয়াজ হচ্ছে। আর কান্নাটা যে বিন্তি কাঁদছে তা সকলের বুঝতে বাকি রইল না। বিন্তির শান্তি সস্তায়নের কাজ মিটে যাওয়ার দুদিন পর গৌরী দেবী আর কাকলি গয়ায় গিয়ে বিন্তির পিণ্ডদানের কাজ করে আসে। যেদিন গৌরী দেবী আর কাকলি বিন্তির নামে গয়া থেকে পিণ্ড দিয়ে বাড়ি ফেরে তার ঠিক 4 দিন বাদে একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় সাজির নতুন বিবাহিত জীবনটা ছাড়খাড় হয়ে যায়। সেদিন দুপুরবেলা বাড়ির বউরা সব রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করছে। বাড়ির ছেলেরা তখন যে যার কাজে বেরিয়ে গেছে খুব সকালে। কাকলি, সাজি ও গৌরী দেবী তিনজনে খেতে খেতে গল্প করছেন। হঠাৎ বৈঠকখানার ঘরে টেলিফোনটা বেজে ওঠে। কাকলি খাওয়া ছেড়ে উঠে গিয়ে বৈঠকখানার ঘরে ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে কাকলি একটা পুরুষ ভারী গলার আওয়াজ শুনতে পায়। ফোনের ওপাশ থেকে বলছে, আচ্ছা, এটা কি অনিকেত মজুমদারের বাড়ি? ফোনের ওপাশ থেকে অচেনা পুরুষের গলা শুনে কাকলি বলে, হ্যাঁ, আপনি কে বলছেন? আমি অনিকেতের বন্ধু তন্ময় বলছি। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। অনিকেতের একটু আগে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, অবস্থা খুবই আশঙ্কাজনক। ইতিমধ্যে খাওয়া ছেড়ে গৌরী দেবী উঠে এসেছেন বৈঠকখানার ঘরে। আর ওদিক থেকে অনিকেতের বন্ধু তন্ময়ের কথা শুনে কাকলির হাত থেকে ফোনটা পড়ে যেতেই গৌরী দেবী জিজ্ঞাসা করেন, বড় বৌমা, কার ফোন? কে ফোন করেছিল? কাকলি তখন গৌরী দেবীর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ছোট ঠাকুরপোর অফিস থেকে ফোন এসেছিল। ছোট ঠাকুরপোর নাকি সেরিব্রাল অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি। কাকলির মুখে এই কথা শুনে সাজি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। আর গৌরী দেবী বৈঠকখানার ঘরের সোফার উপর থক করে বসে পড়েন। বলেন, ছোট খোকা যে পাপ কাজ করেছে সেই পাপের উপযুক্ত শাস্তি তো ওকে পেতেই হতো। সে তার পাপের উপযুক্ত শাস্তি পেল এই জীবনে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।